আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। হিজবুল্লাহর হামলায় শ্মশানে পরিণত হয়েছে উত্তর ইসরায়েল, বিরানভূমি শহরের পর শহর। আবারও ৭ অক্টোবরের ভয়াবহতা দেখল হায়নারা। ইসরায়েলের মাটিতে নতুন করে নাটকীয় হামলা আল-কুদস বাহিনীর। ম্যাজিক দেখালো প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ আয় সম্পন্ন দেশ হলো রাশিয়া। কি করে এমন কীর্তি গড়তে পারল পুতিন? গাজায় যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তির জন্য কাজ করবে যুক্তরাজ্য। আরও যা বললেন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের নির্বাচনে পাকিস্তানি ও কাশ্মীরি প্রার্থীদের জয় জয়কার। বিপাকে নেতানিয়াহু, ৬৭% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চাই। প্রতিবেদনে যা বলল টাইমস অফ ইসরায়েল। ফের ইসরায়েলের এক হাত নিয়ে যা বললেন প্রেসিডেন্ট এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় শ্মশানে পরিণত হয়েছে উত্তর ইসরায়েল, বিরানভূমি শহরের পর শহর। গাজায় যুদ্ধের তীব্রতা যত বাড়ছে, ইসরায়েলের উত্তর সীমান্তেও উত্তেজনা বাড়ছে। হামাসের হামলার পর থেকে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি শক্তিশালী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট এবং ড্রোন হামলা চালাচ্ছে। এতে বিরানভূমিতে পরিণত হয়েছে শহরের পর শহর। এসব হামলার ফলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং ৭০,০০০ ইসরায়েলি এখনো ঘরে ফিরতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও পাল্টা আঘাত করেছে, যার ফলে দক্ষিণ লেবাননের ৯০,০০০ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ৩রা জুলাই এক প্রভাবশালী হিজবুল্লাহ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলা পাল্টা হামলা সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহর হুমকি নতুন কিছু নয়, তবে এই মুহূর্তে তা অনেক বেশি গুরুতর, কারণ সামরিকভাবে তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এবারের যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক অংশ বসবাসের অযোগ্য করে তুলেছে, যা ইসরায়েলকে অসহনীয় অবস্থায় ফেলেছে। ইসরায়েলিরা তাদের সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতিতে নেতানিয়াহু সরকারের উপর ক্ষুব্ধ। ২০০৬ সালে লেবাননে ইসরায়েল যে আক্রমণ চালিয়েছিল তার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেওয়া। এখন নতুন করে যুদ্ধ হলে তার ধ্বংসযোগ্য গাজার পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র অনেক শক্তিশালী। তাদের অস্ত্রাগারে কয়েক লক্ষ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তেল আবিবেও আঘাত হানতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা সংক্ষিপ্ত যুদ্ধের কথা বললেও নতুন যুদ্ধে বেসামরিক হতাহতের ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ইরান এবং তার প্রক্সিরা জড়িয়ে পড়লে সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলের মাটিতে হায়না বাহিনী আইডিএফ এর উপর সেই ঐতিহাসিক ৭ অক্টোবরের মতো নতুন আক্রমণ চালালো আল-কুদস সেনারা। এই মিশনে শত্রুপক্ষের ৭ আইডিএফ সৈন্যকে চিরতরে শেষ করতে সক্ষম হয়েছে তারা। গাজার দ্বিতীয় বৃহত্তম ও মারাত্মক সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদ তাদের হামলা জোরদার করেছে। আজ আল-কুদস যোদ্ধারা ৭ অক্টোবরের মতো নাটকীয়ভাবে দক্ষিণ ইসরায়েলে হায়নাদের ঘাঁটিতে সরাসরি হামলা করেছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড সুফা ইহুদি বসতির কাছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মর্টার শেল বোমা বর্ষণ করে। তার উপর আল-কুদস যোদ্ধারা জানিয়েছে তারা নেতজারিম করিডোরের সরবরাহ রুটে ইসরায়েলি যানবাহন এবং সৈন্যদের উপর তীব্র আক্রমণ চালায়। নেতজারিম করিডোর সম্প্রতি স্থাপন করা হয়েছে আর এর নামকরণ করা হয়েছে একটি ইহুদি বসতির নামে। এটি গাজাকে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বিভক্ত করে। আল-কুদসের দাবি তারা ইসরায়েলি বাহিনীর উপর ভারী মর্টার শেল নিক্ষেপ করে ঘাঁটির একাংশ একেবারে ধ্বংস করে দিয়েছে। এছাড়া গাজার সুজাইয়া ৭ আইডিএফ সৈন্যকে হত্যা করেছে তারা। সুজাইয়া সাম্প্রতিক দিনগুলিতে হায়না বাহিনী এবং হামাসের মধ্যে তীব্র লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আইডিএফ এর D9 সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়ার ফুটেজও প্রকাশ করেছে। রাফাই সুক আল হালাল মোড়ের কাছে আল-কুদস যোদ্ধারা রকেট চালিত গ্রেনেড দিয়ে এই হামলা চালায়। ম্যাজিক দেখালো প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ আয় সম্পন্ন দেশ হলো রাশিয়া। কি করে এমন কীর্তি গড়তে পারল পুতিন? ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই পশ্চিমা দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় রাশিয়ার উপরে।
তারপর কেটে গেছে প্রায় 2.5 বছর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মস্কোকে, কিন্তু এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাংক জানিয়ে দিয়েছে রাশিয়া এখন বিশ্বের উচ্চ আয় সম্পন্ন দেশ। এতদিন রাশিয়াকে উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশের শ্রেণীভুক্ত করা হতো। প্রসঙ্গত, যে দেশের নাগরিকদের বার্ষিক ন্যূনতম $15,000 আয় তাদের উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখা হয়। অর্থাৎ বর্তমানে রাশিয়ার ছবিটা এমনই। আর এখানে প্রশ্ন উঠেছে, কি করে এমন কীর্তি গড়তে পারলো রাশিয়া? একদিকে বাণিজ্যিক পরিসর খর্ব হওয়া, অন্যদিকে যুদ্ধের ব্যয়ভারের চাপ সামলেও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া এড়াতে পারল পুতিনের দেশ। এক্ষেত্রে পুতিন প্রশাসনকে কৃতিত্ব দিতে চান বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে যুদ্ধই একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। আসলে যুদ্ধ শুরু হওয়ার পর সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে হয়েছে মস্কোকে, আর সেই কারণে দেশের গরিব ও কর্মহীনদের সেনায় নিযুক্ত করার পদক্ষেপ করেছে প্রশাসন। এর ফলে বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের রোজগার। রুশ ব্যাংকগুলো জানিয়েছে সেনার পক্ষ থেকে বিপুল অর্থ জমা পড়েছে সেখানে। পাশাপাশি গত বছর রাশিয়ার বাণিজ্য 7% বেড়েছে। রুশ অর্থনীতিবিদরা দাবি করছেন, চীন ছাড়া আর অন্য কোনো দেশের পক্ষে এমন নিষেধাজ্ঞার মধ্যেও এই উন্নতি সম্ভব হতো না। আলেকজান্ডার ডাকিন নামের এক অর্থনীতিবিদ মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আমরা শক্তির উৎসের ক্ষেত্রে আত্মনির্ভর, খাদ্য ও কাঁচা মালের ক্ষেত্রেও তাই। তাছাড়া আমাদের দক্ষ শ্রমিক রয়েছে, বিজ্ঞান ও বিশ্বমানের। সব মিলে এই আত্মবিশ্বাস ও পুতিনের সঠিক কৌশলেই বাজিমাত রাশিয়ার, মনে করছে ওয়াকিবহাল মহল। গাজায় যুদ্ধবিরতি বন্দীদের মুক্তির জন্য কাজ করবে যুক্তরাজ্য, দাবি করেছেন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেছেন, গাজা যুদ্ধ ভারসাম্যপূর্ণ অবস্থায় নেবে যুক্তরাজ্য। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে ব্রিটেন ভারসাম্যপূর্ণ অবস্থান চায়। সেখানে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ও হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য তার দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলেও জানান তিনি। গত সপ্তাহে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর লামি জার্মানি সফরে গিয়েছেন। 14 বছরের কনজারভেটিভ সরকারের সমাপ্তি এবং কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম আন্তর্জাতিক সফর। বার্লিনে এক সাক্ষাৎকারে ডেভিড লামি বলেন, বাইরের বিশ্বের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময় এসেছে যুক্তরাজ্যের। আমি ইসরায়েল এবং গাজা নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরে যেতে চাই। আমরা খুব স্পষ্ট বলেছি, আমরা যেখানে যুদ্ধবিরতি দেখতে চাই, আমরা সেই বন্দীদের মুক্ত দেখতে চাই। তিনি আরো বলেন, যুদ্ধ থামাতে হবে, সাহায্য সেখানকার মানুষের হাতে পৌঁছাতে হবে। আমরা সেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যবহার করব। তবে এই বিষয়ে নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বিস্তারিতভাবে কিছু বলেননি। সূত্র রয়টার্স। এছাড়া ইউরোপের এই দেশটির এই নির্বাচনে পাকিস্তানি ও কাশ্মীরি প্রার্থীদের জয় জয়কার লক্ষ্য করা গেছে। সর্বশেষ এই নির্বাচনে অন্তত 15 জন পাকিস্তানি এবং কাশ্মীরি বংশোদ্ভূত প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো জাতিগত পাকিস্তানি এবং কাশ্মীরি রাজনীতিবিদরা ব্রিটিশ সাধারণ নির্বাচনে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছেন। এতে করে এবারের নির্বাচনে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় সংসদ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল দেখা গেছে, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত জাতিগত সংখ্যালঘু পটভূমির 87 জন প্রার্থীর মধ্যে কমপক্ষে 15 জন পাকিস্তানি এবং কাশ্মীরি বংশোদ্ভূত প্রার্থী জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। পাকিস্তানি এবং কাশ্মীরি প্রবাসী গোষ্ঠীগুলো তাদের জয়কে স্বাগত জানিয়েছে এবং বলেছে, বৃহত্তর সম্প্রদায় কাশ্মীর এবং ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্বের অধীনে বসবাস করা মানুষ সহ তাদের অন্যান্য সমস্যাও সংসদে উত্থাপন করবে বলে তারা আশা করে। অন্তত 67% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চাই। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 প্রকাশিত জরিপে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, জরিপে অংশ নিয়ে ইসরায়েলিদের জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। তাদের 2/3 তথ্য 67% জানিয়েছে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বন্দীদের ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে 26% ইসরায়েলি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করেছেন, আর 7% এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েল শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে। আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে বন্দী বিনিময় চুক্তি বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস। যুদ্ধ এখনো কেন শেষ হয়নি
হয়নি এর কারণ জিজ্ঞেস করলে জবাবে 54% বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনায় যুদ্ধ এখনো শেষ হয়নি। 34% বলেছেন এটি কার্যকরী বিবেচনার কারণে শেষ হয়নি। 12% এর কোনো কারণ জানান নেই। উত্তরদাতাদের 68% বলেছে ইসরায়েল নেতানিয়াহুর প্রতিশ্রুতির সম্পূর্ণ বিজয় থেকে অনেক দূরে, আর 23% বলছে ইসরায়েল বিজয়ের কাছাকাছি রয়েছে, আর 9% এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সূত্র টাইমস অফ ইসরায়েল। ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা। এরদোগান দাবি করে বলেন, আজ পর্যন্ত ইসরায়েলি ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার উপর জোর দিয়ে এসেছে। ইসরায়েলি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে। তুর্কি এই নেতা এ সময় ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলি নেতারা লেবাননকে নিজেদের কারায়ত্তে নেওয়ার জন্য হুমকি দেয়, তবে ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন। তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার উপর জোর দিয়ে বলেন, বাশার আল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব। তুর্কি নেতা সবাই আরো বলেন, আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো, আমরা তুর্কি সিরিয়ার সম্পর্ককে অতীতের মতোই ফিরিয়ে আনতে চাই। আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবেই বিকশিত হবে। এরদোগান এ সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। এই সম্পর্ককে তিনি আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন। তুর্কি নেতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের অন্যতম মিত্র যুক্তরাজ্যের সঙ্গে সামনের দিনগুলোতে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি অব্যাহত রাখব। তথ্যসূত্র আনাদুল এজেন্সি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহর হামলায় শ্মশানে পরিণত হয়েছে উত্তর ইসরায়েল, বিরানভূমি শহরের পর শহর। আবারও 7 অক্টোবরের ভয়াবহতা দেখল হায়নারা, ইসরায়েলের মাটিতে নতুন করে নাটকীয় হামলা আল-কুদস বাহিনীর। ম্যাজিক দেখালো প্রেসিডেন্ট পুতিন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে উচ্চ আয় সম্পন্ন দেশ হলো রাশিয়া, কি করে এমন কীর্তি গড়তে পারল পুতিন। গাজায় যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তির জন্য কাজ করবে যুক্তরাজ্য, আরো যা বললেন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের নির্বাচনে পাকিস্তানি ও কাশ্মীরি প্রার্থীদের জয় জয়কার। বিপাকে নেতানিয়াহু, 67% ইসরায়েলি যুদ্ধ নয়, বন্দীদের মুক্তি চাই। প্রতিবেদনে যা বলল টাইমস অফ ইসরায়েল। ফের ইসরায়েলের এক হাত নিয়ে যা বললেন প্রেসিডেন্ট এরদোগান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।